আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্পর্কিত নতুন নির্দেশিকা যেটা জারি হয়েছে 30 দিনের মধ্যে কাঁটাতার বেড়া দিতে হবে, সেই নির্দেশিকা কালকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রাজ্যের কাছে রাত্রিবেলায় চলে এসছে। এই রাতে আসার পর সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে ঝোড়ো ব্যাটিং দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের নির্দেশিকা ওর সঙ্গে জুড়ে দেন, জুড়ে দিয়ে সীমান্ত অঞ্চলে যে 30 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দিতে হবে এবং 15 দিনের মধ্যে তার জমি দিতে 30 দিনের মধ্যে জমি দিতে হবে, 15 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দিতে হবে এবং যে ইলেকট্রিফিকেশনের কাজ সেটা 15 দিনের মধ্যে করতে হবে বলে একটি নির্দেশিকা তার সঙ্গে জুড়ে কপি জুড়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কোন কোন জায়গায় পাঠিয়েছেন সেটা হচ্ছে, এক হচ্ছে ডিজি বিএসএফ, তার নাম হচ্ছে প্রবীণ কুমার, তিনি তার অধস্তনদের নিয়ে আজকে দুপুরে নবান্নতে মিটিং করতে আসছেন জিওসিএনসি ইস্টার্ন কমান্ডের, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণান। এরা দুজনে, আর লেফটেন্যান্ট জেনারেল আরো নিশ্চয়ই তার সঙ্গী সাথী কেউ থাকবে, লেফটেন্যান্ট জেনারেল কেউ থাকবে, তারা আসছেন। সঙ্গে আসছেন সীমান্ত অঞ্চলে যত আপনার বিএলও আছে, এই যে ল্যান্ড অফিসার যারা আছে, বিএলও ল্যান্ড অফিসার যারা আছে, তাদেরকেও ডাকা হয়েছে। আমি যখন ভিডিওটা করছি তখন এই মিটিং চলছে। আমি ভিডিও আপলোড করার পর মিটিং এর নির্যাস কি হলো রাত্রিবেলা জানা যাবে। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সেই নির্দেশিকার সঙ্গে রাজ্য সরকারের যে বক্তব্য তার সমস্ত পক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবারেতে জোগাড় যন্ত্র যা যা করার, তার জন্য যে অর্থ বরাদ্দ, অর্থ মন্ত্রক অর্থ দপ্তরকে বলা হয়েছে, মানে আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরকে বলা হয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে। তার জন্য একটা স্পেশাল রিভিউ অর্ডার জারি করা হয়েছে, যে প্রত্যেকটা এই কত কিলোমিটারের জন্য কত খরচা পড়তে পারে, কাঁটাতারের বেড়ার জন্য, ইলেকট্রিফিকেশনের জন্য আলাদা আলাদা করে রেট দিয়ে, কন্ট্রাক্টরদের কাছ থেকে রেট নিয়ে তারাও তাড়াতাড়ি জানানোর জন্য, সেটার জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আর বাকি 5 দিনের জন্য পেমেন্ট করা হয়ে গেলে বাকি 5 দিনের জন্য সময় দেওয়া হয়েছে সেই কাঁটাতারের বেড়া, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, অ্যাপ্লায়েন্সেস কেনার জন্য তাদেরকেও ওই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। অর্থাৎ একদিকে জমি গ্রহণ হচ্ছে, কাঁটাতারের বেড়া পড়ছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিফিকেশনের কাজটাও হয়ে যাবে। এবার কাঁটাতারের বেড়া যত এগোবে তত, মানে জমি যত নেওয়া হবে, কাঁটাতারের বেড়া সঙ্গে সঙ্গে এগোবে, ইলেকট্রিফিকেশনের কাজও তত এগোবে, দিয়ে লাস্টে যখন সব শেষ হয়ে যাবে তখন চালু করা হবে। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এখন আমাদের দেশে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তা আমাদের দেশে যা না আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে। এত জ্বালা বাংলাদেশে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে দিল্লির সঙ্গে তো কোনো সম্পর্কই রাখতে চান না আপনারা, তাহলে পরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা চেঁচি চেঁচি কি হবে? আর আপনাদের চরিত্র, যে মেয়েটি অসুস্থ হয়ে আমাদের এখানে এলো, ভিডিওটি আমার কাছে আছে, আমি ওই ভিডিওটা লাগালাম না, আমার লাগাতে খারাপ লাগলো। সে তাকে যখন শেষ শয়নে যখন কবরে দেওয়া হচ্ছে, তখনও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এরা কোথায় কি বলতে হয় সেটাও এরা জানে না। একেবারে মূর্খের মূর্খ সব কটা। এরা একমাত্র জেহাদি ছাড়া আর কিছু বলা যায় না।
একটা মৃতদেহ, সে মেয়েটি মারা গেছে, সে যাই করুক না কেন, একটা মৃত মানুষের প্রতি সম্মানটুকু দেখানো আপনাদের সঙ্গে আমাদের এইখানে তফাৎ, বুঝেছেন? এই যে শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, এগুলোর সঙ্গে আপনার তফাৎ। ওই যে আপনারা বলেন না সমান অধিকার চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের মিলবে না। শিক্ষায় মিলবে না, সংস্কৃতিতে মিলবে না, কিছুতেই মিলবে না। আপনারা হচ্ছেন জেহাদি, আপনারা জেহাদ ছাড়া কিছু বোঝেন না। ওই যে আমি একদিন বলেছিলাম না, এই যে শার্টের রংটা কি, এক একজন এক এক রং বলবেন, সবাই মোটামুটি একই রকম বলবেন যে এই শার্টের রংটা এইটা। কিন্তু আমি যদি প্রশ্ন করি এই শাড়ির রংটা আপনি এইটা জানলেন কি করে, তখন আপনি বলবেন যে আমি ছোটবেলা থেকে এই তো এই বাবার মার কাছে শিখেছি যে এই রংটা, এটার রং এই। তাহলে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে কি, ওই মাদ্রাসাতে ছোটবেলা থেকে ওই ব্রেন ওয়াশটা করা হয়। ব্রেন ওয়াশ করে 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 এদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে জেহাদ করো, জেহাদ করলে নারায়ে তাকদীর করো, নারায়ে তাকদীর করলে আমরা গাজওয়ায়ে হিন্দ করতে পারবো, এবং শহীদ হতে পারলে আমাদের জান্নাতে যেতে পারবো। এই সমস্ত ভুজুং ভাজাং দিয়ে এই জেনারেশনটাকে, পাকিস্তান নষ্ট হয়ে গেছে এই করে। আপনারা যেটুকু বাকি ছিলেন এই 2-2.5 বছরের মধ্যে আপনারা দেশটাকে আরো রসাতলে পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের একটা যুব সম্প্রদায় শেষ হয়ে গেছে, তরুণ সম্প্রদায় শেষ হয়ে গেছে, এবার যারা কিশোর আছে, বাচ্চা আছে, তাদেরও আপনারা শেষ করছেন। ফলে আগামী 50 বছর বাংলাদেশ যে শুধু অর্থনীতির দিক দিয়ে পেছালো না, পেছালো কোথায়, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত দিক দিয়ে পিছিয়ে গেল। আপনারা জেহাদ করে সারা পৃথিবীতে নিজেরা নিজেদেরকে, পৃথিবী, আমি অনেকদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, ছোট হয়ে যাবে দেখবেন। যখন ইউনূস বসেছিল তখন আমি বলেছিলাম আপনাদের এই জেহাদের রূপ দেখে আমি বলেছিলাম কেউ আপনাদের জায়গা দেবে না। আজকে লন্ডনের অবস্থা দেখুন, শ্বেতাঙ্গরা খেপে গেছে পুরো, সারা পৃথিবী জুড়ে রাইট উইং। শুধু আমাদের এখানে যে রাইট উইং জেগেছে তাই নয়, আমরা বুঝতে পেরেছি আমাদের ভয়টা কোথায়। আমাদের হিন্দু রাষ্ট্র গড়তে হবে, হিন্দুদের জাগতে হবে। আর যতই পৃথিবী ব্যাপী জার্মানি, ইটালি ভিটালি যত আছে, সমস্ত কিছু এর সঙ্গে জড়িয়ে আছে। সবাই কিন্তু আস্তে আস্তে রাইট উইং এর দিকে যাচ্ছে, মানে মুসলিম খেদাও। এরা আমাদের দেশটাকে নষ্ট করতে এসছে। একসময় আপনাদের দয়া পরবশত হয়ে তারা আপনাদের দেশে জায়গা দিয়েছিল, তার মূল্য আপনারা রাখেননি। আপনারা সেখানে গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি বলেছি না, আপনি গেছেন উন্নত জীবনের আশায়, সেখানে গিয়ে উন্নত জীবন যাপন করুন না। যদি খেলাফতই করতে হয় তাহলে বাংলাদেশ ছেড়ে, পাকিস্তান ছেড়ে আপনারা ওখানে গেলেন কেন? দেশেই তো খেলাফত স্থাপন করতে পারতেন। আর একটা জিনিস আপনাদের বলবো, 71-এর সঙ্গে 2026-এর মিল কোথায়? 71-এ ইন্দিরা গান্ধী কি করেছিলেন? ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরেছিলেন 71 সালে যুদ্ধের আগে। এত বড় কাণ্ড হচ্ছে, ট্রাম্প এবং জিনপিং এর সঙ্গে বৈঠক হচ্ছে, দুটো ষাঁড় যুদ্ধ করছে, মোদিজি কি ঘরে বসে আছেন? মোদিজি বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণে। কোথায় কোথায় যাচ্ছেন গুগল খুঁজে নেবেন, দেখতে পেয়ে যাবেন। ইটালিতে, শুধু ফ্রান্সে যাচ্ছেন না, ইটালিতে যখন যাবেন তখন মেলোনির ওখানে ফ্রান্সের প্রেসিডেন্ট সে একই সময় ভিজিট করতে যাচ্ছেন। ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সঙ্গে ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গেও মোদিজির দেখা হয়ে যাবে। ফলে এই যে মোদি সর্বত্র, যে ইউরোপিয়ান ইউনিয়ন একই ট্রাম্পের উপর ক্ষেপে আছে বিভিন্ন কারণে, ব্রিটেন ক্ষেপে আছে। আর ব্রিটেন খ্যাপা মানে ইউরোপিয়ান ইউনিয়ন খ্যাপা, এটা কিন্তু জেনে রাখবেন। ব্রিটেন কিন্তু ইউরোপিয়ানের মধ্যে নেই, না থাকলেও ব্রিটেনের কিন্তু অনেকটা প্রভাব ইউরোপিয়ান ইউনিয়নের উপরে রয়ে গেছে।
আর ব্রিটেন যেভাবে এবার রাইট উইং জেগে উঠছে, তাতে আপনারা খুব বেশি দিন আর কি ব্রিটেনে সুস্থিরভাবে থাকতে পারবেন না। তাহলে যাবেন কোথায় আপনারা? সারা পৃথিবী যদি আপনাদেরকে, মুসলিম দেশগুলো পর্যন্ত, আপনার 6টা যে উপসাগরীয় অঞ্চল দেশগুলো রয়েছে, তারাও আপনাদের রাখতে চায় না। যাবেন কোথায়? আপনারা ব্রাত্য হয়ে গেছেন শুধু জেহাদ করে জেহাদ করে আর জেহাদ করে। তবে 71-এর সঙ্গে 26-এর মিলটা হচ্ছে এইটা, যে 71-ও ইন্দিরা গান্ধী ঘুরেছিলেন, 26-ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরছেন। এবার ঘুরছেন কেন? সে দুটো কারণ একসঙ্গে মিলিয়ে নিন, যে 71-এ ঘোরার পর কি হয়েছিল আর 26-এ ঘোরার পর কি হতে চলেছে। এটা আপনারা নিজেরা মনে মনে হিসেব কষুন। আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ। ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল খুব সহসা তারেক রহমানের দিল্লি সফর হচ্ছে না। এই বিষয়গুলো আমরা একটু বুঝতে চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছেন তারেক রহমান, তাও 3 মাস পূর্ণ হয়ে 4র্থ মাসে পড়ে গেছে। শুরুতে যে ভারতকে দেখা গিয়েছিল পরম বন্ধু হিসেবে, আজ সেই দিল্লির উৎসাহে হঠাৎ ভাটা কেন? ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজে যাকে দ্রুত সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন, আজ সেই তারেক রহমানের ভারত সফর নিয়ে কেন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা? তিস্তা প্রকল্প থেকে শুরু করে চীন পাকিস্তান ফ্যাক্টর আর পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসায় সমীকরণ কি বদলে গেল? এই মুহূর্তের ভিডিওতে আমরা এর গভীরে গিয়ে দেখব কেন দিল্লির অন্দরমহলে এখন বাংলাদেশ নিয়ে অস্বস্তি। দর্শক, আপনারা খেয়াল করেছেন যে গল্পের শুরুটা কিন্তু ভিন্ন রকম ছিল। বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটি স্পষ্ট হওয়া মাত্রই রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বার্তায় নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে তিনি তারেক রহমানকে সপরিবারে যত দ্রুত সম্ভব দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন। সবচেয়ে বড় চমক ছিল নির্বাচনের আগের ঘটনা। তারেক রহমান অফিসিয়ালি বিএনপির চেয়ারম্যান হওয়ার পরই মোদী তাকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন পথে যাত্রা করবে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক এক ভিন্ন উচ্চতায় পৌঁছাবে। এমনকি খালেদা জিয়ার প্রয়াণেও দিল্লি যথাযথ মর্যাদা দিয়েছিল। দিল্লি তখন বোঝাতে চেয়েছিল বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ভারত জনগণের রায়ের সঙ্গে আছে। কিন্তু সময় গড়ালে চিত্র পাল্টাতে শুরু করে। কূটনৈতিক মহলের খবর অনুযায়ী গঙ্গা পদ্মা নিয়ে অনেক জল গড়িয়ে গেছে। দিল্লির কর্তারা মনে করছেন বাংলাদেশে নির্বাচিত সরকার এলেও দেশটি আসলে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দেখানো পথেই হাঁটছে। ভারত চিন্তিত ঢাকার নতুন মিত্রদের নিয়ে। নয়াদিল্লির পর্যবেক্ষণে ধরা পড়েছে বর্তমানে ঢাকা প্রশাসন ইউনূস জামানার চেয়েও দ্রুত গতিতে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। বিশেষ করে সামরিক বোঝাপড়া ভারতকে ভাবিয়ে তুলছে। পাকিস্তান থেকে চীনা প্রযুক্তির তৈরি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। যে বিমানগুলো অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এই সামরিক ঘনিষ্ঠতা দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শুধু সামরিক সখ্য নয়, ভারতের বিরক্তির অন্যতম বড় কারণ হলো তিস্তা মহাসেচ পরিকল্পনা। বহু বছর ধরে বাংলাদেশ তিস্তার পানির দাবিতে ভারতের উপর চাপ দিচ্ছিল। আলোচনার টেবিলে যখন বিষয়টি ছিল, ঠিক তখনই তারেক রহমান সরকার এই মেগা প্রজেক্টের কাজ চীনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা সরকারের সময় এটি ভারতকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত ছিল। ভারত বিস্তারিত প্রস্তাব দেওয়ার পরও তারেক রহমানের বিদেশ মন্ত্রী বেইজিং সফরে গিয়ে সরাসরি চীনের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। দিল্লির কাছে এটি একটি বড় কূটনৈতিক ধাক্কা। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এখন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে প্রথমবার এবং আসামে দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসায়
দৃশ্যপট বদলে গেছে। নির্বাচনে বিজেপির অন্যতম ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানাচ্ছে, তারেক রহমান ক্ষমতায় আসার পরও পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়নি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আটকে যাওয়া এবং সংখ্যালঘু নিপীড়ন অব্যাহত থাকায় ভারতের হিন্দু ভোটারদের মধ্যে বাংলাদেশ নিয়ে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। এমন অবস্থায় তারেক রহমানকে দিল্লিতে লাল গালিচা সংবর্ধনা দিলে বিজেপির নিজস্ব ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতের জনগণের মধ্যেও এখন বাংলাদেশ নিয়ে ক্ষোভের আগুন তুঙ্গে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সময় এবং পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন পরবর্তী সময়ে পরিস্থিতি আরো জটিল হয়েছে। বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে ওঠায়। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হলো, তখন বাংলাদেশে তৈরি হলো যুদ্ধ উন্মাদনা। তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশিরা কাঁটাতারে ডরায় না। এর ফলে বিএনপির একটি অংশ মনে করছে এই উত্তাল সময়ে তারেক রহমানের ভারত সফর অভ্যন্তরীণ রাজনীতিতে ঝুঁকি বাড়াতে পারে। জামাতে ইসলামী এবং এনসিপি এই বিষয়টিকে পুঁজি করে বিএনপির বিরুদ্ধে সুর চড়াতে পারে। এদিকে চীন কিন্তু বসে নেই। তারা আগেই বিএনপি ও জামাত নেতাদের বেইজিং নিয়ে গিয়ে নিজেদের পাশে থাকার অঙ্গীকার করিয়ে নিয়েছে এবং চাইনিজ তৎপরতা অব্যাহত আছে। এই মুহূর্তেও জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একটা বড় টিম চীনে অবস্থান করছে। দুদিন আগে তারা গেছেন। তারেক রহমানের ভারত সফরে আরো একটি বড় বাধা হলো গঙ্গা চুক্তি। গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে কারিগরি পর্যায়ে পর্যালোচনা এখনো অনেক বাকি। বাংলাদেশ সরকার চাইছে বড় কোনো প্রাপ্তি ছাড়া ভারত সফরে না যেতে, কারণ খালি হাতে ফিরলে দেশে সমালোচনার মুখে পড়তে হতে পারে। সবশেষে নজর থাকবে বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দিকে। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মা বিদায় নিচ্ছেন আগামী 26শে মে। এরপর অভিজ্ঞ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিলে হয়তো নতুন করে আলোচনার পথ প্রশস্ত হবে। কিন্তু আপাতত দিল্লির উৎসাহ আর ঢাকার দ্বিধা, এই দুয়ে মিলে তারেক রহমানের ভারত সফর এক গোলক ধাঁধায় আটকে গেছে। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনৈতিক দাবার চালে পরবর্তী চালটি আসলে কার? ভারত কি তার কৌশল পরিবর্তন করবে, নাকি বাংলাদেশ চীনের কক্ষপথে আরো বেশি ঢুকে পড়বে? সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের মসনদে থাকতে হলে ভারতের সাথে একটা সমঝদার সম্পর্ক রাখতে হয়। আমরা অতীতেও দেখেছি যে ভারতের সাথে সম্পর্কের দুর্বলতার কারণে কিন্তু সরকারের পতন পর্যন্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাথে এত চমৎকার সম্পর্ক ভারতের ছিল, কিন্তু শেষ দিকে একটু সম্পর্কটা হালকা হয়ে গিয়েছিল, যার দরুন ভারত বুঝতে পারছে, জানতে পারছে যে আওয়ামী লীগের পতন হচ্ছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগের পতন কিন্তু ঠেকানো যায়নি। পতন পরবর্তী যে এইরকম একটা ম্যাসাকার পরিস্থিতি হবে, এটি কিন্তু কেউ কল্পনা করেনি। যাই হোক, ভারতের সাথে সম্পর্ক না রাখাটা বা সম্পর্ক শীতল করাটা তারেক রহমান সরকারের পরিণতি কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে আমরা বিদায় নিতে চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।